এই ছাত্ররা সে অবস্থানে নাই। আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে লোকারণ্য হয়ে যেত। আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে মানে ঘরের থেকে গৃহবধূ পর্যন্ত বাচ্চা হাতে নিয়ে বেরিয়ে পড়তো, এখন আর বেরোবে না কেন সেটা আমি বলি আপনাকে। তখন আহ্বানটা ইম্পর্টেন্ট ছিল না, তখন ইম্পর্টেন্ট ছিল ভিলেনটা। তখন সবার সামনে একটা ভিলেন ছিল, একটা দানব ছিল। সেই দানবের হাত থেকে সবাই মুক্তি চেয়েছে, সবাই যার যার জায়গা থেকে চেয়েছে। প্রত্যেকের পেইন ছিল আলাদা আলাদা। গৃহবধূর একটা পেইন, গৃহকর্তার একটা পেইন, তার কিশোর ছেলেটার আরেকটা পেইন, আলাদা আলাদা পেইন। কিন্তু সেই পেইনগুলোর উৎস ছিল একটা, সেটা হলো শেখ হাসিনা। তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে যে হাজির হয়েছে, কারো ডাকে কিন্তু হাজির হয় নাই। আপনি বলেন এই আন্দোলন কিন্তু একক কোনো নেতাও ছিল না, অনেকগুলি সমন্বয় ছিল, যার যার এলাকায় সেই সমন্বয় ছিল, কেউ কারো অধীনে ছিল না। কিন্তু সবাই স্বাধীন, সবাই এসে হাজির হয়েছে। ওই যে বাস্তবতাটা, ওই বাস্তবতার সময়টা তাদের উচিত ছিল যে তারা কি চায় আসলে। গুছিয়ে কথা তো সবাই বলতে পারে না। একজন রিক্সাওয়ালা, তার তো কোনো প্ল্যান নাই, সে জানে না সে কী চায়, কিন্তু সে এই অবস্থা থেকে মুক্তি চায়, তারা কিন্তু কেউ জানে না। তো তখন তারা যদি এই প্ল্যানটা বলতো যে আমরা এই চাই, এই চাই, এই চাই, বলে নাই, ওই ট্রেন মিস হয়ে গেছে। এখন স্টেশন ছেড়ে চলে যাওয়ার ট্রেন ধরার জন্য এরা দৌড়াচ্ছে। রেজাল্ট হবে না, আমি বলি কেন হবে না, আমি ব্যাপারটা বুঝাই বলি আপনাদেরকে। আমি যে বুঝি, আমি আমার উপলব্ধিটা শেয়ার করি। ওরা যেহেতু এর সঙ্গে একদম সরাসরি জড়িত, ওরাও নিজের আলোচনা করতে পারবে যে আমার হিসাবটা কি, এর মধ্যে কি হয়েছে। যে সরকারটা হয়েছে, এটা কি বিপ্লবী চেতনার সরকার হয়েছে? ধরেন আন্দোলন চলছিল জুলাই থেকে, অগাস্টের 4 তারিখে যদি কেউ একজনকে বলতো ওকে, ভাই তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন যদি সফল হয় তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো, যে বলতো তারা এসে আস্ত রাখতো, ওটা ফাজিল করতে আসছো, কে নূরজাহান বেগম? বাস্তবতা দেখেন, এই সরকারে ওরা একজনকে চয়েস করে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন। মনে করছেন যে এই ভদ্রলোক আমাদের ফিলিংসটাকে ফিল করতে পারবে, ফিল করে সেই অনুযায়ী উনি চলবে। ডক্টর ইউনূস আয়সা কি করলেন, ওনার যারা দোস্ত তাদেরকে নিয়ে আসলেন। আনার ফলে এই যে 24 সদস্য এখানে একটা উপদেষ্টা পরিষদ আছে, এই 24 সদস্য উপদেষ্টা পরিষদের 80% লোক, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, 80% লোকের সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের নৈতিক সম্পর্ক ছিল না। যে উপদেষ্টা পরিষদের 80% লোকের কোনো সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে, তারা আন্দোলনের চেতনা কিভাবে ধারণ করবে? করবে না, না করাই স্বাভাবিক। তো যেই দিন তারা প্রথম করলো, এদের উচিত ছিল ওই জন্য প্রতিবাদ করা, তোমরা এটা কি করতেছো, আমরা তো এটা চাই নাই, উচিত ছিল। ওই ট্রেনও মিস হয়ে গেছে। এখন 5 মাস পরে যারা করতেছে, একদিনে কি দেখেন, একদিনে কি হয়েছে, সংস্কার কমিশন হয়ে গেছে। এই কমিশনগুলো তাদের মতো করে চলতেছে। এদের যে মূল দাবিটা সংবিধান নিয়ে, সেই সংবিধান সংস্কার কমিশনে ওদের একজন প্রতিনিধি ছিল, এবং ওদের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল হিসেবে যাকে ধরা হয় সেই ওখানে ছিল। সেখানে কি করছে? মেবি সে কিছু করতে পারে নাই, মেবি সে হতাশ হয়ে গেছে, আমি জানি না, ওরা ভালো বলতে পারবে। মেবি নিশ্চয়তার সঙ্গে শেয়ার হয়, মেবি সে বলছে ভাই আমি তো পারলাম না, আমরা তো যা চাই তা এখানে আমরা বাস্তবায়ন করতে পারলাম না, এখন দেখো তোমরা তারা কিছু করতে পারো কিনা। এখন তারা মাঠে নামছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি শুরুর থেকেই আমার একটা কথা নিয়ে অনেক রকম সমালোচনা করছে, আমারও সমালোচনা করছে, অনেক কিছু বলছে। আমি একটা কথা বলছিলাম যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে, পালাই গেছে। শেখ হাসিনা গণভবনে নাই, কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। এই কথাটা আমি একদম মানে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে একাধিকবার বলা হয়ে গেছে। তারা যদি মানতো, তখন যদি বুঝতো এবং এই যদি অ্যাক্ট করতো, তাহলে অন্যরকম চেহারা হইতো। ওরাই দেশ চালাচ্ছে এখন। এই শেখ হাসিনার আমলারা এখনো দেশ চালাচ্ছে, বাকি সব দুধ ভাত। এই যে বয়স্ক বৃদ্ধ আমলা, এরা উপদেষ্টারা, এরা দুধ ভাত, এরা দেশ চালায়। এক্সাম্পলতে বলি, সিম্পল একটা এক্সাম্পল দিই। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না,
মানুষ জিনিসপত্র কিনতে পায় না, গরিব মানুষের সমস্যা বাজারে যা কিছু করতে পায় না, এর মধ্যে এরা করছে কি, আমরা করছে কি, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আদায় করে নিছে। কারণ সরকারি কর্মচারীদের অভাব আছে, আর কারো অভাব নাই, আর কারো অভাব নাই। বেসরকারি কর্মচারীদের তাদের অভাব নাই। আপনাদের চাকরি করেন, আপনাদের মহার্ঘ ভাতা হচ্ছে না তো। এরা কি এই দেশের নাগরিক না? সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আদায় করে নিচ্ছে কে করছে? এই আমলারা করছে। ঠিক আছে, এটা হলো বুঝতাম, থামতো। তারপরে তারা থামে নাই, ভূতাপেক্ষা প্রমোশন দিয়েছে। আওয়ামী লীগ আমলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল? আওয়ামী লীগ আমলে উপসচিব তাকে আওয়ামী লীগ তাকে বের করে দিচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, অতএব সে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব যদি সে থাকতো চাকরিতে, তাহলে একদিনে সে আরো 2 বছর আগে সচিব হয়ে রিটায়ারমেন্টে যেত। অতএব এই 8 বছরের সচিব হয়ে রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত সে যে বেতন ভাতা পাইতো, এই টাকাটা তাকে দেওয়া হবে এককালীন, দিয়া এখন থেকে সচিব হিসেবে পেনশন দেওয়া হবে। এই জন্য তাদের কত টাকা লাগবে? 42 কোটি টাকা লাগবে ওই এককালীন পরিশোধ করার জন্য এই মুহূর্তে। তারপরে প্রতি বছর দিবে 13 কোটি টাকা করে, এদের পিছনে দিতেই থাকবে। কেন? তারা আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত। আমার প্রশ্ন, আওয়ামী লীগ আমলে কেবল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই ভাই? আওয়ামী লীগ সরকারের হাতে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই? তাদের পেইনটি বেশি। আচ্ছা, অত বাদ দেন, 36 দিনে যে লোকগুলি গুলি খাইলো, চোখে গুলি খাইলো, চিকিৎসা এখনো হচ্ছে না, তাদের চিকিৎসা করতে তো এত কোটি টাকা লাগে না। তাদের চিকিৎসা করতে এত কোটি টাকা লাগে না তো। ওইটা করেন আগে। আপনি ফরজ নামাজ দিয়ে নফল নামাজ দিয়ে টানাটানি করতেছেন কেন করতেছেন? কারণ ওটা আপনার আমলা, দেশ চালায় আমলারা। এই উপদেশটা দুধ ভাত বুঝেন? ছোটবেলায় দুধ ভাত খেলতাম, মানে গোল্লা সুট খেলতাম, আমার কেউ নিত না, কারণ আমি ছোট। তখন যখন কান্নাকাটি করতাম, তখন যদি বাপ মাসে ধমক দেবো, তখন বলতে ঠিক আছে ওরে নাও, ও দুধ ভাত। আমি হুদাই দৌড়াইতাম, এক বেদিকে যাই, এক বেদিকে যাই, কোনো বেল নেই আমার। এরা হলো দুধ ভাত সব। স্টিল দেশ চালায় আমলারা। কি করবে এরা? কিছুই করতে পারবে না। এদের আবেগ আছে, এদের ইমোশনটাকে আমি অনার করি, এদের হয়তো একটা লক্ষ্য আছে, সেটাও অনার করি, কিন্তু সেটাকে একটা সিস্টেমে যে আনা, এটা তারা পারে নাই। এবং 31 তারিখে যাই নিয়ে তারা একটা হোঁচট খাবে। ও আসে আমার সামনে, আমি আগে বলে যে ভাই আপনি খেলে মানুষকে ডিমোরালাইজ করি না, আমি ওদেরকে সতর্ক করতেছি। যদি করতে চান করেন, সিরিয়াসলি করেন। কতটুকু পারবেন জানি না, পারবেন না, আমার ধারণা পারবেন না। কেন পারবেন না সেটাও বলি। এরা বলছিল এই যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই বলছিল, তো এটা তো অটোমেটিক থাকে না। যে দেশের প্রাইম মিনিস্টার পলায় যায়, সে দেশের প্রেসিডেন্ট থাকে কিভাবে? এটা তো অটো থাকে না। পদত্যাগ করতে পারলো না কেন? বলেন কেন পারলো না? পারে নাই তো। পারে নাই এই কারণে ওদের দাবির সঙ্গে সরকার ছিল না, ওদের দাবির সঙ্গে পলিটিক্যাল পার্টিজ ছিল না, এখানেও থাকবে না। সরকার অলরেডি বলে দিছে এর সঙ্গে আমরা নাই, এর সঙ্গে আমার এইবার না থাকাই স্বাভাবিক। কিন্তু বিষয়গুলো এখানে মাঝখান থেকে কি হবে? হইচই হবে। এবং যদি ব্যর্থ হয় তাহলে ওদের ইমেজ নষ্ট হবে। ব্যর্থ হলে ইমেজ নষ্ট হবে। অলরেডি লোকে বলে যে এই মানে আপনার ছাত্রদের সংগঠন যেটা আছে বৈষম্য বিরোধী, এরা অলরেডি ফাঁপানো বেলুনে পরিণত হয়েছে। দেখতে মনে হয় বড়, আসলে বড় না। 31 থেকে সেটা প্রমাণ হওয়ার একটা আশঙ্কা আছে যে আসলেই বড় না। আপনি লোক জমায়েত করলেন, কিচ্ছু যায় আসে না। জামাতে ইসলামী মিটিং সবচেয়ে আরো হয় বাংলাদেশে, স্টিল ভোট পায় 6 থেকে 7%। এটাই রিয়েলিটি। কিন্তু লোক কত জমায়েত করেন সেটা ইম্পর্টেন্ট না, মানুষের মধ্যে কি প্রভাব বিস্তার করতে পারেন সেটা ইম্পর্টেন্ট। ইতিমধ্যে ওনাদের লোকজন নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু বিতর্কিত হয়ে গেছে। হয়তো বিতর্কিত হওয়া উচিত ছিল না, কিন্তু মানুষ তো ভাই, বাংলাদেশের মানুষ এরকম সমালোচক মানুষ পৃথিবীতে খুব কম আছে। পান থেকে চুন খুঁজলে পরে তারা বলে এই তো পারলো না। এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোকাল হচ্ছেন, কথা বলছেন, কিন্তু আপনার হাতে তো কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা তো নাই। যখন কোনো ক্ষমতা নাই, তো মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ ক্ষমতা মানে ই করে,
তার পক্ষে তারা আছে, যে ক্ষমতা আছে তার পক্ষে আছে। আপনি দেখবেন একটা ইলেকশন হয় না, যে ভদ্রলোক তার ভোট দেয় না, ওই লোকটা ভালো কিন্তু ভোটটা নষ্ট হবে, সে দেয় মাস্তানরে, কারণ স্যার পাওয়ার আছে। ভেরি মানে ফানি ব্যাপার এগুলো, ফানি ঠিক না, আমি বলবো এটা খুব মর্মান্তিক ব্যাপার আমাদের জন্য। যাই হোক, আমি যেগুলো বললাম বক্তব্য